হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো তোমাদের সাথে আরেকটা সেশন নিয়ে আমরা চলে এসেছি। সেশনটা যে খুব একটা ভালো, বা আমরা বলতে পারি যে খুবই আনফরচুনেট একটা সেশন, যে আজকে আমাদের ভারতে রাজনীতি, চাকরি, খেলাধুলা বাইরে সবকিছুই হচ্ছে মানে যে আজকে ভারতবাসী একে অপরের শত্রু হয়ে উঠেছে। আজকে ধর্মের নামে, জাতির নামে, জায়গার নামে মানুষকে মারছে। মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে যে একটা রোষ, সেটা কিন্তু বেড়েই চলেছে। এবং এই ওয়াকফ আইন নিয়ে অলরেডি তোমরা জানো যে মুর্শিদাবাদ এলাকাতে আগুন জ্বলছে। অনেক লোকের মৃত্যু হয়েছে, অনেকজন ঘর ছাড়া, অনেকজনকে ঘর থেকে উৎখাত করা হয়েছে। এবং এই যে আঁচ, সেটা কিন্তু শুধুমাত্র মুর্শিদাবাদ বা মালদা জেলাতে ছড়িয়ে নেই, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের 24 পরগনার দিকেও এগোচ্ছে। এবং জানি না যে এই হিংসা বা হিন্দু মুসলিমের মধ্যে এই যে ভেদাভেদ, সেটা কবে মিটবে, কবে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখব, কবে আমরা এই ধর্মকে শুধু মানব না বা ধর্মকে শুধু পালন করব না, আমরা এক 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 অপরকে আগে মানবতা বা মানুষ হিসেবে দেখব। যেটা বলার কথা যে ধর্ম মানে সবাই, কিন্তু পালন করে কজন। যেই ধর্মই আমাকে ভ্রাতৃত্বতার কথা বলছে, যেই ধর্মই আমাকে সহিষ্ণুতার কথা বলছে, যেই ধর্মই আমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করছে, আমাদের মধ্যে একটা একতা তৈরি করছে, সেই ধর্মের নামেই যখন মানুষকে মারছে, তখন সত্যি যে এই ইনসিডেন্ট বা এই সেশন বা এই ঘটনা আমাকে আনফরচুনেট বলেই শুরু করতে হচ্ছে। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, কারণ বেশি যদি বলি তাহলে অবশ্যই দুই পক্ষই আমাকে তাদের ধর্মের হয়ে কথা বলতে বলবে। মানে একজনার হয়ে কথা বলা মানে আরেকজনার হয়ে না কথা বলা। এবং এখন ধর্মনিরপেক্ষতা যদি আমি কাউকে বলতে যাই, তাহলে সেটা এখন এই পরিবেশে আমার মনে হয় যে আমাকেও যে লোকে হয়তো বলবে যে আপনিও হয়তো মানুষ বিদ্বেষী, সেটা বললে হয়তো ভালো লাগতো, কিন্তু যাই হোক, সেটা হয়তো আমাকে ধর্ম বিদ্বেষী বলা হবে। সে যাই হোক, ছাড়ো এসব। তো যেটা আজকে তোমাদের বলার বা যেটা নিয়ে আমি আজকে আলোচনা তোমাদের সাথে করছি, সেটা হচ্ছে আমাদের ওয়াকফ বিলের জন্যে বা ওয়াকফ আইন, যেটা ভারত সরকার রিসেন্টলি লোকসভা রাজ্যসভাতে পাশ করেছে, সেটা নিয়ে কিন্তু একটা গোটা ভারতেই তোমরা দেখছো ধুন্ধুমার কাণ্ড। এবং হয়তো আমরা ভাবিওনি যে এর যে আঁচ, সেটা হয়তো সর্বপ্রথম আমাদের পশ্চিমবঙ্গতে আসবে। তো এই ওয়াকফ আইনটা কি জিনিস তোমরা সবাই জানো, যে ওয়াকফ আইন রিসেন্টলি অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এই ওয়াকফ আইনের মধ্যে কিন্তু অনেক রকম পরিবর্তন করা হয়েছে। সেটা স্বাধীনতার সাথে সাথে এলেও 1955 সালে প্রথম যেটা যখন যার অ্যামেন্ডমেন্ট হয়, তাহলে সেই অ্যামেন্ডমেন্টের হিসাবে কিন্তু যদি আমি আমার মুসলিম কমিউনিটি থেকে বিলং করি, বা যদি কেউ মুসলিম কমিউনিটি থেকে হয়, বা যদি কেউ মুসলিম কমিউনিটি থেকে বিলং করে, তাহলে অবশ্যই সে যদি চায়, তাহলে নিজের যে প্রপার্টি রয়েছে বা নিজের যদি কোনো সম্পত্তি থাকে, সেটা কিন্তু ডোনেট করতে পারে ওয়াকফকে। এই ওয়াকফকে মাথায় রাখবে, একবার ডোনেট করা মানেই কিন্তু তুমি সেটা ডোনেট করছো গডকে, ডোনেট করছো ভগবানকে। তাহলে সেখান থেকে কিন্তু সেইটি কোনোদিনই তুমি আর ফেরত পাবে না। ওয়ান্স ইট হ্যাজ বিন গিভেন, সেটা বিলংস টু গড, সেটা কিন্তু তুমি আর ফেরত পাচ্ছ না। এই ওয়াকফ যে বিভিন্ন প্রপার্টি বা তারা যে ডোনেশনগুলো পাচ্ছে, সেই ডোনেশন বা প্রপার্টি বা যে টাকা পয়সা, সেগুলো কিন্তু তাদের যে কমিউনিটি, মানে যে মুসলিম কমিউনিটি রয়েছে, সেই মুসলিম কমিউনিটি ডেভেলপমেন্টের কাজেই কিন্তু পরবর্তীকালে লাগাচ্ছে। তাদের যে মস্ক রয়েছে, গ্রেভিয়ার্ড রয়েছে, স্কুলস রয়েছে, বা আরো অনেক যে চ্যারিটি রয়েছে, সেই চ্যারিটির কাজে কিন্তু এই ওয়াকফের যে প্রপার্টি থেকে যে টাকাটা আসে, সেটা কিন্তু সেই কাজে লাগানো হয়। কিন্তু আমাদের এই যে ওয়াকফ যে নতুন আইন, সেই ওয়াকফ নতুন আইনে কিন্তু সরকার অনেক রকম পরিবর্তন এনেছে। কি কি পরিবর্তন এনেছে, মানে একদম যে নির্দিষ্ট যে পরিবর্তনগুলো, সেইগুলো কি এনেছে মাথায় রাখবে। কেউ যদি ওয়াকফটা আরো ডিটেলে বুঝতে চাও, তাহলে আমার একটা ভিডিও করা আছে, সেখানে আমি ওয়াকফটাকে ওয়াক্ত বলে দিয়েছিলাম, তো তার জন্য অবশ্যই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী।
তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আমি এখানে শর্টে বলছি যে কি কি চেঞ্জেস এসছে। তো অবশ্যই সেখানে যে গভর্নমেন্টের কন্ট্রোল সেটা কিন্তু এই ওয়াকাফের যে প্রপার্টি সেটাখানে কিন্তু বেড়ে গেছে। সরকার কিন্তু বলেছে যে প্রত্যেকটা যে ওয়াকাফের আন্ডারে যে প্রপার্টিগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে, এবং যে ডিসপিউটেড প্রপার্টি রয়েছে সেই ডিসপিউটেড প্রপার্টিগুলোতে সরকার কিন্তু খতিয়ে দেখবে যে সেই ডিসপিউটেড প্রপার্টিটা কি কোনো ব্যক্তির নাকি সত্যি সেটা ওয়াকাফের। তো এটা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে করাতে হবে। তো এই রেজিস্ট্রেশনের মাধ্যমে করালে কি হবে, যে ডিসপিউটেড প্রপার্টিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আবার সরকার পুনরায় কিন্তু জুরিসডিকশনে আন্ডারে আনতে পারে। বা ফর এক্সাম্পল স্ট্রিক্ট রুল ফর রেজিস্ট্রেশন অলরেডি তোমাদেরকে বললাম। বা ফর এক্সাম্পল এই যে যেইগুলো আর কি এতদিন ধরে ডিসপিউটেড প্রপার্টি, মাথায় রাখবে এরকম কিন্তু অনেক ওয়াকাফের প্রপার্টি রয়েছে যেগুলো কিন্তু ডিসপিউটেড প্রপার্টি, যেটা হয়তো ওয়াকাফ দাবি করছে যে এটা আমাদের, আবার কোনো ব্যক্তি বিশেষ দাবি করছে এটা আমাদের। তো এই যে ডিসপিউটেড প্রপার্টিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আগে ওয়াকাফ ট্রিবিউনাল ছিল, সেই ওয়াকাফ ট্রিবিউনালে যাওয়া হতো এবং সেই ট্রিবিউনালে কিন্তু সেই ব্যক্তি বিশেষকে প্রুভ করতে হতো যে এটা আমার প্রপার্টি। ওয়াকাফকে কিন্তু প্রথম যে ফার্স্ট ইনস্টেন্স কিন্তু ওয়াকাফকে মানে ওয়াকাফ কিন্তু প্রোভাইডার ছিল না। তো এই আইনের মধ্যেও কিন্তু চেঞ্জ করা হয়, সেখানেও বলা হয় যে এখন কিন্তু হাইকোর্টেও যাওয়া যেতে পারে, শুধুমাত্র ট্রিবিউনালে না। তার পাশাপাশি ওয়াকাফের যে কম্পোজিশন সেখানেও কিন্তু চেঞ্জেস করা হয়, ওয়াকাফের নন মুসলিমস মেম্বারদেরকে অ্যাডিশন করা হয়, সেখানে যারা ডিস্ট্রিক্ট যারা আর কি ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছে তাদেরকে স্পেশাল ক্ষমতা দেয়া হয়, এবং সরকারও কিন্তু কিছু স্পেশাল ক্ষমতা রাখে। তো এই ওয়াকাফের যে বিল সরকার আনে তার পাশাপাশি আমরা জানি যে অনেক যারা মুসলিম সংগঠন রয়েছে তারা কিন্তু তাদের প্রতিবাদ জুড়ে তোলে। তাহলে তারা কি প্রতিবাদটা করছে? তারা প্রথম কথা কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে যে এই ওয়াকাফের আন্ডারে বা ওয়াকাফ বোর্ড, যেটা আর কি বেসিক্যালি মানে এই ওয়াকাফের যে প্রপার্টি রয়েছে সেটা সামলানোর দায়িত্বে রয়েছে ওয়াকাফ বোর্ড। এই ওয়াকাফ বোর্ডে অনেক ধরনের করাপশন আছে, অনেক ধরনের মানে ওয়াকাফের কাছে যা প্রপার্টি আছে সেই প্রপার্টির তুলনায় কিন্তু তত টাকা বা ততটা অ্যামাউন্ট অফ মানি কিন্তু চ্যারিটেবল পারপাসে কনভার্ট হয় না। এটা যদি কাউকেই জিজ্ঞেস করো তাহলে কিন্তু তারা একটা জায়গায় সহমত হবে। এরকম কিন্তু অনেক নিউজও এসছে, যারা ওয়াকাফের পরবর্তী মানে আগেকার মেম্বার ছিল তারাই কিন্তু নিজে সামনে এসে বলেছে যে হ্যাঁ ওয়াকাফের কিন্তু অনেক করাপশন রয়েছে। কিন্তু মেন কন্টেনশন পয়েন্টটা কি? মেন কন্টেনশন পয়েন্টটা হচ্ছে যারা আমাদের মুসলিম কমিউনিটির ভাই বোনেরা রয়েছে তারা এটা বলতে চাইছে যে এটা কিন্তু পুরোপুরি মুসলিম রিলিজিয়াস ইনস্টিটিউশনে হাত দেওয়া, পুরোপুরি রিলিজিয়ান ইনস্টিটিউশনকে দখল করার একটা চেষ্টা করা হচ্ছে। এখানে সব থেকে কন্টেন্টিয়াস যে ইস্যুটা সেটা হচ্ছে ওয়াকাফ বাই ইউজার। ওয়াকাফ বাই ইউজার মানে হচ্ছে একবার তুমি যদি প্রপার্টি ওয়াকাফকে দিয়ে দাও তাহলে পরবর্তীকালে তুমি কিন্তু সেই প্রপার্টির কোনো রকম দাবিত্ব করতে পারবে না। তো এরকম অনেক প্রপার্টি রয়েছে যার কিন্তু হয়তো মানে 50 বছর 60 বছর 70 বছর আগে হয়তো ওয়াকাফ সেই প্রপার্টির কন্ট্রোলে নিয়েছে, তাহলে তার না কোনো ডকুমেন্টেশন আছে, তার না কোনো রেজিস্ট্রেশন আছে, তার না কোনো রকমের পেপার আছে। তো এখন যদি সরকার বলে এইগুলোকে রেজিস্ট্রি করতে হবে বা ট্রিবিউনালটা অন্য হবে, বা সেখানে যদি স্টেট মানে কারণ ওয়াকাফ কিন্তু দুটো জায়গাতেই রয়েছে, সেন্ট্রালেও রয়েছে স্টেটেও রয়েছে, সেই স্টেট কম্পোজিশনের মধ্যে কিন্তু চেঞ্জেস করা হয়। তো যারা মুসলিম কমিউনিটি সম্প্রদায়ের লোকেরা তারা এটা বিলিভ করছে সরাসরি তাদের ধর্মকে এখানে হাত দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তাদের মেন কন্টেনশন পয়েন্ট। তোমরা যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যদি তোমরা সেক্রেটারির কথা শোনো তাহলে তিনিও কিন্তু এটা বলছেন ইটস এ ডাইরেক্ট অ্যাটাক অন মুসলিম, যেখানে কিন্তু লিগাল চ্যালেঞ্জেস এবং নেশন ওয়াইড কিন্তু একটা প্রোটেস্ট চলছে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে। এবং এই যে চেঞ্জেস গুলো এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গে এর যে আঁচ সেটা হয়তো সব রাজ্যের থেকে সব থেকে বেশি, কারণ তোমরা জানো যে আমাদের এইখানে যে পপুলেশন রয়েছে সেখানে কিন্তু হিন্দু মুসলিম খুবই মানে ইউনিটির সাথে থাকে। যেরকম করে আমরা দুর্গাপুজো সেলিব্রেট করি সেরকম করে হয়তো আমরা ঈদও সেলিব্রেট করি, সেরকম করেই হয়তো আমরা যারা উভয় সম্প্রদায়ের লোক আছি তারা হয়তো ক্রিসমাসকেও সেলিব্রেট করি। কিন্তু এখানে এই যে ওয়াকাফের বিল নিয়ে কিন্তু বিশাল ঝামেলার একটা বাতাবরণ ক্রিয়েট হয়েছে, ঝামেলার একটা কন্ডিশন ক্রিয়েট হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়াকাফের যে মেন মানে যারা মুসলিম সম্প্রদায় রয়েছে তাদের যে মেন যে পয়েন্ট ক্রিটিসাইজ করার যে পয়েন্ট সেটা হচ্ছে অনেক কিন্তু এরকম ওয়াকাফ প্রপার্টি রয়েছে যার কোনো দাবিত্ব নেই, যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, যার কোনো প্রপার্টিও নেই। তাহলে এখন কি করে রেজিস্ট্রেশন করা যেতে পারে
বা কি করে সেটা অন্য ট্রিবিউনালে ডিসাইড হতে পারে, সেটা কিন্তু তাদের একটা মেন ফোকাল পয়েন্ট অফ ক্রিটিসিজম। এবং এই জিনিসটা কিন্তু মুসলিম কমিউনিটিদের মধ্যে বা আমাদের যারা মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা বিশাল বড় ইমোশনাল বলতে পারো, রিলিজিয়াস সেন্টিমেন্ট বলতে পারো, তাদের কিন্তু আঘাত হয়েছে। কিন্তু তাই বলে এটা অবশ্যই না, দেখো আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কোনো সম্প্রদায়কে ছোট বড় করছি না, এবং দুটো সম্প্রদায়ের প্রতি আমার কিন্তু বিশেষ আশ্বাস রয়েছে, আমার বিশেষ ভালোবাসা রয়েছে। যারা ব্যক্তিগতভাবে চেনে তারা হয়তো আমাকে বলবে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে প্রোটেস্ট করা উচিত, অবশ্যই আমাদের আর্টিকেল 19-এ রাইট টু অ্যাসেম্বল করার অধিকার রয়েছে, বাট পিসফুলি অ্যান্ড উইথাউট আর্মস। সেই সময় এই পিসফুল প্রোটেস্ট করতে গিয়ে যদি একজনেরও প্রাণ যায়, তাহলে সেটা কি প্রোটেস্ট করা হচ্ছে? সেটা কি সরকারের যে আইন রয়েছে তার বিরুদ্ধে আমি সমালোচনা করা হচ্ছে? তখনই কিন্তু ব্যাপারটা ঘুরে যাচ্ছে একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটির দিকে, একটা মব অ্যাক্টিভিটির দিকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কোনোদিনই মেনে নেওয়া যায় না। এবং আমরা এর আঁচ পেয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে এইটি ছড়িয়েছে এবং কি পরিমাণে মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, গান্ধীজি অনেক আগে একটা কথা বলেছিলেন, হয়তো আজকে সেটার রূপান্তরিত আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যান আই ফর অ্যান আই মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। আজকে কেউ অ্যাটাক করবে, পরবর্তীকালে আবার কেউ অ্যাটাক করবে, এটা তো চলতে পারে না দীর্ঘদিন। এবং প্রোটেস্ট, অবশ্যই আমি প্রোটেস্ট করব, কেন প্রোটেস্ট করব না? নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রোটেস্ট হয়নি। নাগরিকত্ব আইনে তো আমি দেখেছিলাম যে হিন্দুরাই বেসিক্যালি প্রোটেস্ট করছিল, তারাই কিন্তু বেসিক্যালি বলেছে যে না, এরকম আইন করা উচিত না। আমরা ফার্মার মুভমেন্ট দেখেছি, কৃষক মুভমেন্ট দেখেছি, সেখানে হয়তো বিক্ষিপ্ত জায়গায় হয়তো সেখানে কিছু হিংসা হয়েছে, কিন্তু এরকম ভাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের যে অবস্থা সেটা কিন্তু একদম শোচনীয়। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাজুয়ালিটি এবং অ্যারেস্ট যদি দেখি, আমরা 11ই এপ্রিল এই যে প্রোটেস্ট এটা কিন্তু শুরু হয়েছে, এবং আমরা দেখেছি যে একের পর এক মানুষ খুন হয়েছে, সরকারের প্রপার্টি নষ্ট করা হয়েছে, মানুষ ডিসপ্লেসড হয়ে গেছে। যদি আমরা সরকারি রেকর্ড তো এখন পাচ্ছি না, যদি আমরা বেসরকারি রেকর্ড দেখি তাহলে দেখতে পারবে 400 থেকে বেশি মানুষ এই মুর্শিদাবাদের মুর্শিদাবাদের যে 4টে জায়গা রয়েছে, সুতি, ধুলিয়ান, শামসেরগঞ্জ এবং জাঙ্গিপুর, সেখানে কিন্তু মানুষরা শয়ে মানুষ তারা কিন্তু মালদাতে এসছে একটা স্থানের জন্য, খাবারের জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য। মানে কদিন আগে এই যে পাশের বাড়ির ছেলেটার সাথে আমরা খেলতাম, এবং তখন আমরা হয়তো ধর্ম জিজ্ঞেস করতাম না, তোর ধর্ম কি আমার ধর্ম কি, আজকে হয়তো দেখা যাচ্ছে যে সেই ছেলেরই ফ্যামিলি পলায়ন, সেই ছেলেরই বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এইটা কিন্তু আমাদের হচ্ছে, আমি জানি না যে এটা কতটা সত্য, এটাও কিন্তু আমি বলে রাখছি, কারণ এখানে অনেক কনস্পিরেসিও হতে পারে, অনেক কিছু ঘটনা হতে পারে যেটা হয়তো সত্যতা আমরা জানি না। তো যারা অবশ্যই মুর্শিদাবাদ থেকে বিলং করো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এখন কি অবস্থাতে তোমরা রয়েছো, কি ঘটনা সত্যতা। আমি যা আমরা মেইন স্ট্রিম নিউজে পাই সেটাই তো আমাদের পেশ করতে হয়, আমরা তো নিশ্চয়ই আর গিয়ে রিসার্চ করতে পারবো না, সেখানে গিয়ে রিসার্চ করতে পারবো না। তাহলে অবশ্যই সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 210 জন মানুষ প্রায় অ্যারেস্ট হয়েছেন, 210 জন প্রায় অ্যারেস্ট হয়েছেন যারা মুর্শিদাবাদে এই হিংসার নেপথ্যে রয়েছেন। এবং তার সাথে সাথে যারা অথরিটি রয়েছে, আমাদের সরকার রয়েছে, তারা কিন্তু অলরেডি সেকশন 144 জারি করে দিয়েছে। মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টগুলোতে ইন্টারনেট কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এবং কোনো ধরনের মিস ইনফরমেশন বা কোনো যদি মব দেখা যায় তাদেরকে তৎক্ষণাৎ কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। তার সাথে সাথে তোমরা জানো যে কেন্দ্রীয় সামরিক বাহিনীও কিন্তু এই মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে। নেক্সট যদি আমরা দেখি, খুব বলতে পারো আনফরচুনেট, দুঃখজনক একটা দৃশ্য। মানে এই দৃশ্যটা যদি আমি তোমাদের এমনি দেখাতাম, এটাকে না লিখে, তাহলে হয়তো ভাবতে যে কোনো একটা জায়গায় পিকনিক হচ্ছে, একদমই না। বলতে খুব খারাপ লাগছে, এবং সত্যি করে আজকে মানে আমাকে বলতে হচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে আম্বেদকরের কিছুদিন আগেই বার্থডে গেল। তোমরা আম্বেদকরের পারলে একটা বই পড়ো, সেটা হচ্ছে পাকিস্তান অর পার্টিশন। সেই পাকিস্তান অর পার্টিশনে কিন্তু আম্বেদকর বারবার করে লিখছে যে আমরা যদি এই ধর্মীয় সম্প্রদায়ের আগুন যদি আমরা ছড়িয়ে মানে যদি এটা ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু বাঁচবে না। মাথায় রাখবে যে যেরকম করে আমরা হিন্দু মুসলিমরা একসাথে থাকি, যেরকম করে স্বাধীনতা সংগ্রামী আমরা যখন ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, সেই সময় আমরা যখন নেতাজি সুভাষচন্দ্র বোসকে যেরকম শ্রদ্ধা করি, সেরকমই আমরা কিন্তু
খান ব্রাদার্স, আব্দুল গাফার খান গান্ধীর জন্য বুকে গুলি খেয়েছে, শ্রদ্ধা করি। আমরা যেরকম করে আমাদের বাকি যারা ফ্রিডম ফাইটার্স রয়েছেন, সেটা জওহরলাল নেহরু থেকে শুরু করে হোক না কেন, মহাত্মা গান্ধী থেকে শুরু করে হোক না কেন, যারাই রয়েছেন যাদের প্রতি আমরা মানি, তার সাথে সাথে আমরা তো মৌলানা আব্দুল কালাম আজাদকেও আনি। তাহলে এই দুটো সম্প্রদায়ের মধ্যে এই যে আজ, সাধারণ মানুষ কোথায় যাবে? মানুষকে তো আগে মানুষ বলে চিহ্নিত করতে হবে, মানুষকে তো আগে ভারতীয় বলে চিহ্নিত করতে হবে, তারপরে তো তার ধর্ম, জাতি, বর্ণ আসে। তো এইটা তোমরা দেখতে পাচ্ছ যে 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 মালদার একটা জায়গার, এটা হ্যাঁ মালদারি ডিস্ট্রিক্টের একটা স্কুল, সেটা হচ্ছে পারলালপুর, ঠিক আছে, পারলালপুরের হাই স্কুল। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এতজন ফ্যামিলি, এখানে তোমরা সামরিক বাহিনীও দেখতে পারবে, তারা কিন্তু একসাথে খাচ্ছে বসে। কেন? কারণ তাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঘর বলে কিছু নেই, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভায়োলেন্স ওয়াইড স্প্রেড লেভেলে ভায়োলেন্স হয়েছে। তারা তাদের বাড়ি, তাদের যে শহর, তাদের যে যেখানে তারা থাকতেন, সেখান থেকে তারা পালিয়ে এসছেন। হয়তো অনেকে তার ফ্যামিলি মেম্বারসদেরকে হারিয়ে ফেলেছে, তারা হয়তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পালাতে পারেননি। তাহলে এই ছবিটা তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা কি লেভেলে ভায়োলেন্সটা হয়েছে, কি লেভেলে মানে এই ধর্মীয় সম্প্রদায়কের ঘটনা সেটা ছড়িয়ে পড়েছে মালদা, মুর্শিদাবাদ জেলাগুলোতে। এবং অবশ্যই সেখান থেকে মাথায় রাখবে যে এই জিনিসগুলো তো একটা জায়গায় আটকে থাকে না, এটা কিন্তু পরবর্তীকালে ছড়িয়ে পড়ে, এবং সেটাই হয়েছে। আজকে আমি দেখাই, এই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাউথ চব্বিশ পরগনাতে আইএসএফ এর একটা সভা ছিল। সেই আইএফএস এর যে সভা ছিল, সেখানে ভাঙড়ের এমএলএ ছিলেন নওশাদ সিদ্দিকী, তো তার একটা র্যালি যাচ্ছিল, তো সেই র্যালিকে কেন্দ্র করে পুলিশ সেই র্যালিটাকে আটকায়, এবং পরবর্তীকালে কিন্তু সেটা হিংসার ঘটনা নেয়, পাবলিক প্রপার্টি নষ্ট করা হয়। সেখানে কিন্তু অনেক যে গাড়ি রয়েছে আমাদের, বা পাবলিকের বা আমাদের সরকারের যে গাড়িগুলো রয়েছে, সেইগুলোকে আগুন লাগানো হয়, পুলিশের ভ্যান উল্টে দেওয়া হয়। তো এই সাম্প্রদায়িকতার আজ কিন্তু এইখানেই থেমে থাকেনি। এখন সরকার পক্ষ থেকে বা বিরোধী পক্ষ থেকে কি বলা হচ্ছে? সরকার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এই ধরনের ভায়োলেন্সকে কিন্তু সবসময় ক্রিটিসাইজ করছি, এবং তিনি পুরোপুরি আঙুল বিরোধী পার্টিগুলোর দিকে তুলেছে যে তারা নাকি এই এই ধর্মীয় যে ভায়োলেন্স বা ধর্মীয় যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াইড স্প্রেড লেভেলে আমাদের রাজ্যে যে দাঙ্গা, সেই দাঙ্গাতে কিন্তু উস্কানির কাজ করেছে বিরোধী দলগুলো। এবং অবশ্যই বিজেপি অন্যদিকে অ্যাকিউজ করছে যে টিএমসি টোটালি ফেলড, ল অ্যান্ড অর্ডার টোটালি নেই, পুলিশ হিংসাকে আটকাতে পারেনি, পুলিশ দাঙ্গাকে আটকাতে পারেনি, এই জন্যই কিন্তু এই সামরিক বাহিনী নামানো হলো। তোমরা যদি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনো, তিনি কিন্তু আগেই হাইকোর্টে গেছিলেন এই সামরিক বাহিনীকে মোতায়েন করার জন্য, এবং তিনি কিন্তু বারবার বলেছেন এটাই যে প্রায় যেই সময় এইটি পেশ করা হচ্ছে, সেই সময় অলরেডি 200 লোক ডিসপ্লেসড, ঘর ছাড়া, তাদের ঘর বলে আর কিছু নেই, জমি বলে আর কিছু নেই। তো এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে। তো এইটাই কিন্তু শুভেন্দু বিরোধী দলনেতাও তাই বলেছেন যে টিএমসি পুরোপুরি ফেলিয়ার, তাদের আইন প্রশাসন পুরোপুরি ফেলিয়ার। অন্যদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আবার বলছেন যে এটা কিন্তু একটা কনস্পিরেসি, এখানে অনেক রকমের উস্কানিমূলক ঘটনা হচ্ছে, যেটা হয়তো আমরা জানতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যে বিরোধী দলেরা রয়েছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এই দাঙ্গা, এটা কি হ্যান্ডেল করা যেত না? বা আজকে যে রাম রহিম যদি লড়ে, রক্ত কার বইছে? ভারতবাসীর বইছে। এবং তোমাদেরকে আমি এটা দেখাতে চাই, প্রিয়াম্বলে তোমরা এই শব্দটা দেখো, ফ্রেটার্নিটি মানেটা কি? মানে হচ্ছে ভ্রাতৃতা, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে যেন আমরা সবাই ভারতবাসী বলে নিজেকে চিহ্নিত করি। একটা সময় ছিল যেখানে ফ্রয়েড বলেছিলেন যে পরবর্তীকালে সোসাইটিটা যে চেঞ্জ হবে সেটা নির্ধারণ করবে লিঙ্গ। পরবর্তীকালে কার্ল মার্কস আসেন, কার্ল মার্কস বলেন সোসাইটিটা চেঞ্জ হবে, নির্ধারণ করবে ইকোনমি, ফিন্যান্স। আবার পরবর্তীকালে বার্ট্রান্ড রাসেল আসেন, রাসেল বলেন যে না, ক্ষমতা সোসাইটিকে নির্ধারণ করবেন। আজকে যদি তারা বেঁচে থাকতেন, আমাদের ভারতকে দেখে হয়তো বলতেন যে ধর্মের থেকে আর বড় ডিভিশন আর কিছু নেই। খারাপ লাগছে বলতে, এখানে আমি তাদের কথা বলছি না যারা ধর্মকে পালন করে, মানুষকে মানুষ হিসেবে দেখে, মানুষকে সম্মান করে,
তাদের একটা সহানুভূতি রয়েছে, মানব দিক রয়েছে, যেটা আমাকে সব ধর্ম শেখাচ্ছে। সেই ধর্ম থেকে আমি যদি ভায়োলেন্সে আসি, সেটা আর ধর্ম থাকে না। যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। আশা করি যা ক্ষতি হয়েছে সেটা তো আর পুরো করার না। যার 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 মানে কাছের মানুষ চলে গেছে, যে ঘর ছাড়া, যার ঘর ভেঙে দেওয়া হয়েছে, তাকে তো আর কিছু এই ভিডিও দেখে তো আমি বলতে পারবো না না যে ঠিক আছে পরবর্তীকালে সব ঠিক হয়ে যাবে, ধর্মীয় আবার আবার আমার আবার আমরা ইউনিটিতে ফিরবো। যা চলে গেছে চলে গেছে। তার মনে যে ব্যথা, তার মনে যে কষ্ট, সেটা কিন্তু ওই সেকুলারিজম বা আমরা যদি ওই ধর্ম নিরপেক্ষতার কথা বলি, সেখানে কিন্তু ক্লিয়ার হবে না। তার মনে যে আগুন ঢোকা, সে আগুন ঢুকে গেছে। তাও কিছু হোপ তো থাকবে, 1% হোপ থাকবে যে ভারত আবার ভারতের জায়গায় ফিরবে, যেখানে আমাদেরই একটা কিন্তু এমন দেশ যেখানে মাথায় রাখবে যে এত ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা থাকছে, ভালো মতো করে থাকছে। একটা আইনের জন্য নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান প্রেক্ষাপট পাল্টে যাবে না, ভারতের প্রেক্ষাপট পাল্টে যাবে না। তো এই আশাতেই আমরা থাকবো। অবশ্যই অনেকের আমার কথা খারাপ লাগতে পারে, যদি খারাপ লাগে আই এম ভেরি ভেরি সরি, কারণ আমি সেন্টিমেন্ট হার্ট করতে চাইনি। সবার নিজের ইডিওলজি আছে। কমেন্ট সেকশনে যদি গালাগাল দিতে চাও গালাগাল দাও, কোনো অসুবিধা নেই। এটাই 1% হলেও হোপ থাকবে, আবার সব ঠিক মতো হবে। এবং বারবারই বলছি, an eye for an eye makes the whole world blind. Thank you.